তোরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা ডাব্লিউবি পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় আসার মতো সম্ভাব্য প্রশ্ন এবং তার সাথে সাথে বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো আজকে আমাদের 62 নাম্বার ক্লাস। তো আগেও আমাদের অনেক ক্লাস হয়ে গেছে, তো সেগুলো তোমরা ডেসক্রিপশনে দেওয়া প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, তাহলে তোমাদের আরও ভালো করে প্র্যাকটিস হয়ে যাবে। তো আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, রাজরাজেশ্বর মন্দিরটি কোথায় অবস্থিত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তো রাজরাজেশ্বর মন্দির এটা হচ্ছে তাঞ্জাভুরে অবস্থিত। অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তাঞ্জাভুর বা তাঞ্জোর যাকে বলা হয়, তো সেখানে হচ্ছে এই রাজরাজেশ্বর মন্দিরটি অবস্থিত। তো চোল রাজা প্রথম এই রাজরাজেশ্বর মন্দিরটি তৈরি করেন, মনে রাখবে এটা খুব ইম্পর্টেন্ট। এরপরে রাজরাজেশ্বর মন্দিরটি হিন্দু দেবতা শিবের জন্য নির্মিত একটি মন্দির। এটি দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের তাঞ্জাভুরে অবস্থিত। পরের প্রশ্ন, ভারতের জাতীয় আন্দোলনে সক্রেটিস কাকে বলা হয়? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো তোমরা লাইভ কমেন্টেও অ্যান্সার করতে থাকো। তো প্রশ্নটার সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন এ, বাল গঙ্গাধর তিলক। তো বাল গঙ্গাধর তিলককে ভারতের জাতীয় আন্দোলনে সক্রেটিস বলা হয়। পরের প্রশ্ন, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, এই বিখ্যাত গানটি কার লেখা? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ভালো করে মনে রাখবে যে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে এই বিখ্যাত গানটি হচ্ছে অতুল প্রসাদ সেনের লেখা। অপশন বি। পরের প্রশ্ন, ব্যক্তিগত সত্যাগ্রহ আন্দোলনে প্রথম সত্যাগ্রহী ছিলেন বিনোবা ভাবে, দ্বিতীয় জন কোন ব্যক্তি ছিলেন? তো ব্যক্তিগত সত্যাগ্রহী আন্দোলনের দ্বিতীয় ব্যক্তি ছিলেন হচ্ছে JL নেহেরু অর্থাৎ জওহরলাল নেহেরু। নেক্সট প্রশ্ন, কোন বিখ্যাত বিপ্লবী দেশপ্রিয় নামে পরিচিত ছিলেন? অপশন হচ্ছে গান্ধীজি, রামকৃষ্ণ দেব, চিত্তরঞ্জন দাস নাকি যোগেন্দ্র মোহন সেনগুপ্ত। তো কোনটা সঠিক অ্যান্সার হবে? তো দেশপ্রিয় নামে পরিচিত ছিলেন হচ্ছে যতীন্দ্র মোহন সেনগুপ্ত। অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। আর গান্ধীজি হচ্ছে জাতির জনক, চিত্তরঞ্জন দাস দেশবন্ধু নামে পরিচিত ছিলেন। এখানে কিন্তু দেশবন্ধু এবং দেশপ্রিয়র মধ্যে তোমরা কনফিউজ করে ফেলবে না, সেখানে ভালো করে মনে রাখবে দেশবন্ধু নামে পরিচিত ছিলেন হচ্ছে চিত্তরঞ্জন দাস, আর দেশপ্রিয় নামে পরিচিত ছিলেন যতীন্দ্র মোহন সেনগুপ্ত। নেক্সট প্রশ্ন, 1950 সালের জানুয়ারি মাসে জয়প্রকাশ নারায়ণ অর্থাৎ জেপি নারায়ণ যাকে বলা হয়, তো জেপি নারায়ণ একটি পরিকল্পনা তৈরি করেন তার নামটি কী ছিল? তো 1950 সালে জানুয়ারি মাসে জয়প্রকাশ নারায়ণ যে পরিকল্পনাটি তৈরি করেন সেটা নাম হচ্ছে সর্বোদয় পরিকল্পনা। অপশন এ। তো 1950 সালে জয়প্রকাশ নারায়ণ শোষণবিহীন সমাজ তৈরির উদ্দেশ্যে সর্বোদয় যোজনা তৈরি করেন। পরের প্রশ্ন, এক্সিম ব্যাংক অফ ইন্ডিয়া কবে গঠিত হয়েছিল? তো মনে রাখবে এক্সিম ব্যাংক অফ ইন্ডিয়া গঠিত হয়েছিল 1982 সালে। অপশন বি। তো এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া এটা হচ্ছে ফুল ফর্ম এক্সিম ব্যাংকের। তো এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া 1982 সালে ভারতের বিদেশি বাণিজ্যকে অর্থায়ন, সহায়তা ও উন্নয়নের জন্য একটি সংসদ আইন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। রপ্তানি ও আমদানির ক্ষেত্রে অর্থায়নে নিযুক্ত সংস্থাগুলির কাজের সমন্বয় সাধনের জন্য এটি দেশের প্রধান আর্থিক প্রতিষ্ঠান। পরের প্রশ্ন, নাবার্ড কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় গঠিত হয়েছিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তা ভালো করে মনে রাখবে, বারবার পরীক্ষায় আসে। তো নাবার্ড হচ্ছে ষষ্ঠ অর্থাৎ 6তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় গঠিত হয়েছিল। তো ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা হয়েছিল 1980 থেকে 1985 সালের মধ্যে। আর নাবার্ডের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এই নাবার্ডের ফুল ফর্মটা কিন্তু বারবার পরীক্ষায় আসে, তো এটা ভালো করে মনে রাখবে। তো নাবার্ডের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। পরের প্রশ্ন, মুদ্রাস্ফীতির ফলে কে লাভবান হয়? ঋণ গ্রহীতা, পেনশনভোগী, ঋণদাতা নাকি সেভিং ব্যাংকের আমানতকারীরা? তো মনে রাখবে যে মুদ্রাস্ফীতির সময় হচ্ছে লাভবান হন
ঋণ গ্রহীতারা অর্থাৎ ব্যাংক থেকে যারা লোন নিয়ে থাকে তারা মুদ্রাস্ফীতির সময় লাভবান হন। তো মুদ্রাস্ফীতির ফলে চাকরিজীবী মধ্যবিত্ত যাদের উপার্জন নির্দিষ্ট তারা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়। অন্যদিকে মুদ্রাস্ফীতির ফলে দেনাদাররা অর্থাৎ যে ঋণ নিয়েছে সে লাভবান হয় এবং পাওনাদার অর্থাৎ ঋণদাতারা ক্ষতিগ্রস্ত হয়। পরের প্রশ্ন, সংবিধান সভার প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার পরীক্ষায় আসে এটাও। তো সংবিধান সভার প্রথম স্থায়ী সভাপতি ছিলেন হচ্ছে রাজেন্দ্র প্রসাদ, অপশন সি। তো ডক্টর রাজেন্দ্র প্রসাদ 11 ডিসেম্বর 1946 সালে গণপরিষদের সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন। পরের প্রশ্ন, বর্তমানে ভারতীয় নাগরিকদের পালনীয় মৌলিক কর্তব্যের সংখ্যা কয়টি? অর্থাৎ আমাদের সংবিধানে, ভারতের সংবিধানে মোট বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা কতগুলি? এটাও বারবার পরীক্ষায় আসে। তো এটার অ্যান্সার হবে অপশন ডি, 11টি। তো বর্তমানে আমাদের মৌলিক কর্তব্যের সংখ্যা 11টি। তো ভারতের মূল সংবিধানে 10টি মৌলিক কর্তব্য ছিল, আগে 10টি মৌলিক কর্তব্য ছিল। এরপর 86তম সাংবিধানিক সংশোধনী আইন 2002 দ্বারা 11তম মৌলিক কর্তব্যটি যুক্ত করা হয়েছিল। এই তালিকায় যুক্ত করা 11তম মৌলিক দায়িত্ব হলো 6 থেকে 14 বছর বয়সী শিশুদের শিক্ষার সুযোগ প্রদান করা এবং পিতামাতার দায়িত্ব তাদের সন্তানকে এই ধরনের সুযোগ প্রদান করা হচ্ছে তা নিশ্চিত করা। এটা খুব ইম্পর্টেন্ট, 86তম সাংবিধানিক সংশোধন আইন, এটা ভালো করে মনে রাখবে। তো এখানে বলা হয়েছিল যে 6 থেকে 14 বছর বয়সী শিশুদের শিক্ষার সুযোগ করতে হবে। আর এর সাথে সাথে মনে রাখবে যে এই মৌলিক কর্তব্যের যে ধারণাটা এটা ভারতের সংবিধানে নেওয়া হয়েছিল রাশিয়ার সংবিধান থেকে, এটাও মনে রাখবে। পরের প্রশ্ন, ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার রদ করতে পারেন কে? রাজ্যপাল, হাইকোর্ট, রাষ্ট্রপতি নাকি প্রধানমন্ত্রী? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার রদ করতে পারেন হচ্ছে একমাত্র রাষ্ট্রপতি, অপশন সি। তো ভারতের মৌলিক অধিকারগুলি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে নেওয়া হয়। এটি সংবিধানের অংশ 3 বর্ণিত রয়েছে, যেটা হচ্ছে ধারা 12 থেকে 35-এর মধ্যে রয়েছে। আর এটি সংশোধন করা যেতে পারে এবং জাতীয় জরুরি অবস্থার সময় অন্যান্য মৌলিক অধিকার স্থগিত করা যেতে পারে ধারা 352 অনুসারে। আর জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার যেটা ধারা 19-এ রয়েছে সেটা রদ করা যাবে না, এটাও মনে রাখবে। পরের প্রশ্ন, কত নং ধারা অনুযায়ী হাইকোর্ট মৌলিক অধিকার সংরক্ষণের জন্য লেখ জারি করতে পারে? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই ধারাটি হচ্ছে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট দুটোর জন্যই করতে পারে। তো এই দুটোই পরীক্ষায় বারবার আসে। তো হাইকোর্ট হচ্ছে মৌলিক অধিকার সমূহ সংরক্ষণের জন্য যে লেখ জারি করতে পারে, এই ধারাটি রয়েছে হচ্ছে 226 নাম্বার সংবিধানে। আর যদি বলা হয় এখানে যদি প্রশ্নটা যদি এইভাবে আসতে যায়, এখানে হাইকোর্টের জায়গায় যদি এখানে দেওয়া হতো সুপ্রিম কোর্ট, তাহলে সেখানে অ্যান্সার হয়ে যেত 32 নম্বর। এখানে যেহেতু রয়েছে হাইকোর্ট, তো এখানে অ্যান্সার হয়ে যাবে 226 নং ধারা। তো হাইকোর্ট 226 নং ধারা অনুযায়ী মৌলিক অধিকার সমূহ সংরক্ষণের জন্য লেখ জারি করতে পারে। আর সুপ্রিম কোর্ট হচ্ছে 32 নম্বর ধারা অনুযায়ী করতে পারে। তো হাইকোর্টের রিট জারির ক্ষমতা আর্টিকেল 226-এ রয়েছে, আর সুপ্রিম কোর্টের রিট জারির ক্ষমতা রয়েছে 139 নম্বর ধারা। এটা ভুল রয়েছে, 139 হবে না, এটা 32 হবে। এটা 32 হবে, এটা একটু কারেকশন করে নেবে, 32 হবে। নেক্সট প্রশ্ন, দরিদ্র ব্যক্তিদের বিনা খরচে আইনি সহায়তা প্রদান করা হয় যে নীতি অনুসারে? এটা কোন নীতি অনুসারে দরিদ্রদের বিনা খরচে আইনি সহায়তা অর্থাৎ উকিল প্রদান করা হয়? তো এটাও খুব ইম্পর্টেন্ট। তো অ্যান্সার হয়ে যাবে এটার অপশন সি, নির্দেশমূলক নীতি। তো সংবিধানের নির্দেশমূলক নীতি অনুসারে দরিদ্র ব্যক্তিদের বিনা খরচে আইনি সহায়তা প্রদান করা হয়। তো সংবিধানের ধারা 39A অনুযায়ী দরিদ্র ব্যক্তিদের বিনা খরচায় আইনি সহায়তা প্রদান করা হয়। নেক্সট প্রশ্ন, রাজ্য মন্ত্রী পরিষদের সভার সভাপতিত্ব করেন কে? এটা তো সোজা প্রশ্ন, তো অনেকেই পারবে। তো রাজ্য মন্ত্রী পরিষদের সভার সভাপতিত্ব করেন হচ্ছে মুখ্যমন্ত্রী। আর এর সাথে সাথে মনে রাখবে যে কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের সভার সভাপতিত্ব করেন হচ্ছে প্রধানমন্ত্রী। তো রাজ্য পরিকল্পনা বোর্ডের চেয়ারম্যান মুখ্যমন্ত্রী হলেন মন্ত্রী পরিষদের চেয়ারম্যান। এইভাবে
মন্ত্রিপরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন এবং সবার এজেন্ডা প্রস্তুত ও নিয়ন্ত্রণ করে থাকেন। পরের প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের শপথ বাক্য পাঠ করান কে? যেটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মনে রাখবে, সুপ্রিম কোর্টের বিচারপতিদের শপথ বাক্য পাঠ করান হচ্ছে আমাদের ভারতের রাষ্ট্রপতি, অপশন ডি। তো হাইকোর্টের প্রধান বিচারককে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল, আর সুপ্রিম কোর্টের প্রধান বিচারককে শপথ বাক্য পাঠ করা হচ্ছে রাষ্ট্রপতি। এই দুটোই ভালো করে মনে রাখবে, হাইকোর্টে হচ্ছে রাজ্যপাল আর সুপ্রিম কোর্টে হচ্ছে রাষ্ট্রপতি। নেক্সট প্রশ্ন, শ্বেত বিপ্লব কোন পরিকল্পনায় ঘটেছিল? তো শ্বেত বিপ্লব ঘটেছিল হচ্ছে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। তো 1970 সালে শ্বেত বিপ্লব হয়, আর এই শ্বেত বিপ্লবের জনক বলা হয় ভার্গিস কুরিয়েনকে। এটা খুব ইম্পর্টেন্ট, এই নামটা ভালো করে মনে রাখবে, যে শ্বেত বিপ্লবের জনক বলা হয় হচ্ছে ভার্গিস কুরিয়েনকে। নেক্সট প্রশ্ন, ভারতের রুরো নামে পরিচিত কোনটি? তো এটা কম বেশি তোমরা সবাই পারবে। তো ভারতের রুরো বলা হয় হচ্ছে দুর্গাপুরকে, অপশন এ। তো জার্মানির রুরো নদীর তীরে সঞ্চিত কয়লার মতো দুর্গাপুরের দামোদর নদীর তীরে সঞ্চিত কয়লা থাকবার জন্য তাকে ভারতের রুরো বলা হয়। পরের প্রশ্ন, সরলাবেন মীরাবেন কোন আন্দোলনের সাথে তারা জড়িত ছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সরলাবেন এবং মীরাবেন এরা হচ্ছে চিপকো আন্দোলনের সাথে জড়িত ছিলেন। তো সরলাবেন চিপকো আন্দোলনের বিবর্তনে মুখ্য ভূমিকা পালন করেছিলেন এবং চণ্ডীপ্রসাদ ভাট, বিমলা বেন এবং সুন্দরলাল বহুগুণা সহ ভারতের বেশ কিছু গান্ধীবাদী পরিবেশবাদীদের প্রভাবিত করেছিলেন। মীরাবেনের সাথে সরলাবেন মহাত্মা গান্ধীর দুই ইংরেজ কন্যার একজন হিসাবে পরিচিত। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের সাথে কতগুলি রাজ্যের সীমানা রয়েছে? এটা আসতে পারে তোমাদের পরীক্ষায়, খুব ইম্পর্টেন্ট। তো পশ্চিমবঙ্গ রাজ্যের সাথে মোট 5টি ভারতীয় রাজ্যের সীমানা রয়েছে। আর পশ্চিমবঙ্গের সীমানা রয়েছে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, নেপাল এবং ভুটান, এবং ভারতীয় রাজ্য উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, সিকিম এবং আসাম। এই 5টি রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গের সাথে সীমানা রয়েছে। পরের প্রশ্ন, ইকোসিস্টেম শব্দটির প্রবর্তক কে? খুব ইম্পর্টেন্ট, এটা WBCS এবং অন্যান্য পিএসসি পরীক্ষায় বারবার এসেছে প্রশ্নটা। তো ইকোসিস্টেম শব্দটির প্রবর্তক হচ্ছে ট্যান্সলে, অপশন এ। তো বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম এমন একটি সম্প্রদায় যা উভয় জীব উপাদান এবং জড় উপাদানগুলি একে অপরের সাথে এবং পরিবেশের সাথে তাদের মিথস্ক্রিয়া দ্বারা গঠিত। বাস্তুতন্ত্র অর্থাৎ ইকোসিস্টেম শব্দটি ট্যান্সলে প্রথম প্রবর্তন করেছিলেন। পরের প্রশ্ন, কানপুর শহর কোন নদীর তীরে অবস্থিত? তো মনে রাখবে, কানপুর শহর হচ্ছে গঙ্গা নদীর তীরে অবস্থিত, অপশন এ। পরের প্রশ্ন, হেডার অ্যান্ড ফুটার, জুম, টুলবার এগুলো হচ্ছে কোন মেনুতে পাওয়া যায়? তো এটা আমাদের মাইক্রোসফটের যে টুলসগুলো থাকে সেটার থেকে প্রশ্ন করা হয়েছে, কম্পিউটার থেকে। খুব ইম্পর্টেন্ট, এরকম প্রশ্ন আসতে পারে তোমাদের। তো মনে রাখবে, হেডার, ফুটার, জুম, টুলবার এগুলো সবই হচ্ছে আমাদের ভিউ যে ট্যাবটা রয়েছে সেই ভিউ ট্যাবের মধ্যে এদের পাওয়া যায়। তো দ্য ভিউ মেনু কমান্ড ইনক্লুড, অর্থাৎ ভিউ মেনু কমান্ডের মধ্যে রয়েছে ওয়েব লেআউট, প্রিন্ট লেআউট, আউটলাইন, টাস্ক পেন, টুলবার, রুলার, হেডার অ্যান্ড ফুটার, ফুটনোটস, ফুল স্ক্রিন ভিউ এবং জুম। এগুলো সব হচ্ছে ভিউ মেনুর মধ্যে রয়েছে। নেক্সট প্রশ্ন, পেট্রোকেমিক্যাল শিল্পের প্রধান কাঁচামাল কি? তো পেট্রোকেমিক্যাল শিল্পের প্রধান কাঁচামাল হচ্ছে ন্যাপথা, অপশন এ। তো পেট্রোকেমিক্যাল শিল্পের প্রধান কাঁচামাল হচ্ছে দুটি, প্রাকৃতিক গ্যাস এবং ন্যাপথা। প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় খনি থেকে, এছাড়া খনিজ তেল শোধনাগারে উৎপাদিত গ্যাসও কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। আর ন্যাপথা হচ্ছে খনিজ তেলের উপজাত দ্রব্য। পরের প্রশ্ন, ঐতিহাসিক ইলোরা গুহা এটা কোথায় অবস্থিত? খুব ভেরি ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় আসে এটা। তো ঐতিহাসিক যে ইলোরা গুহাটা রয়েছে এটা হচ্ছে মহারাষ্ট্র রাজ্যের ঔরঙ্গাবাদে অবস্থিত, অপশন ডি। তো ইলোরা গুহা তৈরি করেছিলেন হচ্ছে রাষ্ট্রকূট রাজা প্রথম কৃষ্ণ, এটাও খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। তো ইলোরা গুহা তৈরি হয়েছিল হচ্ছে রাষ্ট্রকূট রাজা প্রথম কৃষ্ণ এটা তৈরি করেছিলেন। তোমাদের দেখো, একটা প্রশ্নের মধ্যে কিন্তু অনেকগুলো প্রশ্ন হয়ে যাচ্ছে।
তোমরা ভালো করে প্র্যাকটিস করতে থাকো। দ্বিতীয় হুগলি সেতুটি কি নামে পরিচিত? তো দ্বিতীয় হুগলি সেতু হচ্ছে বিদ্যাসাগর সেতু নামে পরিচিত, অপশন ডি। তো বিদ্যাসাগর সেতু হলো পশ্চিমবঙ্গের হুগলি নদীর ওপর নির্মিত ভারতের দীর্ঘতম কেবল স্টেট ব্রিজ। এটি দ্বিতীয় হুগলি সেতু নামে পরিচিত কারণ এটি এই নদীর জুড়ে দ্বিতীয় সেতু ছিল। নেক্সট প্রশ্ন, ধাতব ধর্ম আছে কোনটির? তো অপশনগুলোর মধ্যে কোনটার ধাতব ধর্ম আছে? তো অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন বি, অ্যান্টিমনি। তো অ্যান্টিমনি হচ্ছে এর ধাতব ধর্ম এবং অধাতব ধর্ম দুটোই রয়েছে, এটা মনে রাখবে। এটা হচ্ছে এক প্রকারের ধাতু কল্প, যার মধ্যে হচ্ছে ধাতব ধর্ম এবং অধাতব ধর্ম দুটোই থাকে, তাকে বলা হয় ধাতু কল্প। এবং অ্যান্টিমনিও সেরকম একটা পদার্থ, এটা হচ্ছে ধাতু কল্প, এটার ধাতব ধর্মও রয়েছে। পরের প্রশ্ন, অ্যাভোগাড্রো সংখ্যার মান কত? এটা বারবার পরীক্ষায় আসে। তো অ্যাভোগাড্রো সংখ্যার মান হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। এটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যার মান। তো মৌলিক বা যৌগিক যে কোনো পদার্থের 1 গ্রাম অণু পরিমাণের মধ্যে সমান সংখ্যক অণু বর্তমান থাকে। আর এই সমান সংখ্যক যেটা থাকে অর্থাৎ 6.023 ইন্টু 10⁻23 এই সংখ্যাকেই বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা। নেক্সট প্রশ্ন, একটি ঘড়ির স্প্রিংকে গোটালে কি ধরনের শক্তি কাজ করে? তো মনে রাখবে, একটি ঘড়ির স্প্রিংকে যদি গোটানো হয় তখন সেখানে সেটা স্থিতিশক্তি রূপে সঞ্চিত হয়। তো এখানে অপশন হয়ে যাবে বি। তো অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, স্থিতিশক্তি। তো স্থিতিশক্তি হলো সঞ্চিত শক্তি যা একটি সিস্টেমের বিভিন্ন অংশের আপেক্ষিক অবস্থানের উপর নির্ভর করে। স্প্রিংয়ের স্থিতিশক্তি বেশি থাকে যখন এটি সংকুচিত বা প্রসারিত হয়। নেক্সট প্রশ্ন, এইচআইভিতে কোন ধরনের নিউক্লিক অ্যাসিড বর্তমান? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অপশন হচ্ছে ডিএনএ, আরএনএ, ডিএনএ ও আরএনএ উভয়ই নাকি কোনোটি নয়। তো মনে রাখবে এইচআইভিতে হচ্ছে আরএনএ থাকে, অপশন বি। তো ভিরিয়নের মধ্যে এইচআইভি ভাইরাসের 2টি ধনাত্মক একসূত্রক আরএনএ থাকে। নেক্সট প্রশ্ন, নির্দিষ্ট কম্পাঙ্কের ক্ষেত্রে শব্দের প্রাবল্য কিসের উপরে নির্ভর করে? দ্রুতি, শব্দের তরঙ্গদৈর্ঘ্য, বিস্তার নাকি কোনোটির ওপরেই নয়? তো একটি নির্দিষ্ট কম্পাঙ্কের ক্ষেত্রে শব্দের প্রাবল্যটা নির্ভর করে হচ্ছে তার বিস্তারের উপরে, অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, বর্ণ পরিচয় প্রবন্ধটি কে লেখেন? এটা তো তোমরা সবাই পারবে, অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন বি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরের প্রশ্ন, ন্যাশনাল স্কুল অফ ড্রামা কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই ন্যাশনাল স্কুল অফ ড্রামা প্রতিষ্ঠিত হয়েছিল 1959 সালে, অপশন এ। তো ন্যাশনাল স্কুল অফ ড্রামা হচ্ছে বিশ্বের অগ্রগণ্য থিয়েটার প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি এবং ভারতে তার ধরনের একমাত্র। এটি 1959 সালে সঙ্গীত নাটক একাডেমি দ্বারা তার একটি উপাদান ইউনিট হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন, চিংড়ি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? তো এরকম প্রশ্ন আসতে পারে তোমাদের। তো চিংড়ি গবেষণা কেন্দ্র এটা হচ্ছে নেল্লোরে অবস্থিত, অপশন এ। আর তোমরা কমেন্টে জানাবে যে এই নেল্লোরটা এটা কোন রাজ্যে অবস্থিত, এটা তোমরা কমেন্টে জানাবে। পরের প্রশ্ন, মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম মহিলা কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসতে পারে এরকম প্রশ্ন। তো মনে রাখবে, মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম মহিলা ছিলেন হচ্ছে জুনকো তাবেই, অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। আর এখানে যদি প্রশ্নটা এমনভাবে করা হতো যে মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন, তো ভারতীয় মহিলা যদি থাকতো তাহলে অ্যান্সার হয়ে যেত এখানে বাচেন্দ্রী পাল। যেহেতু এখানে বলা হয়েছে মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম মহিলা অর্থাৎ বিশ্বের মধ্যে প্রথম মহিলা কে ছিলেন, তো এখানে অ্যান্সার হয়ে যাবে জুনকো তাবেই, অপশন এ। তো মাউন্ট এভারেস্টে আরোহণকারী প্রথম মহিলা ছিলেন জুনকো তাবেই। জুনকো তাবেই ছিলেন একজন জাপানি পর্বতারোহী, একজন লেখক এবং একজন শিক্ষক। পরের প্রশ্ন, দ্য স্প্রিং টাইগার নামে খ্যাত কে? তো দ্য স্প্রিং টাইগার নামে খ্যাত হচ্ছে সুভাষচন্দ্র বসু, অপশন ডি। পরের প্রশ্ন,
ভারত ছাড়ো দিবস এবং নাগাসাকি দিবস এই দুটো একই দিনে পালন করা হয়, এবং এই ভারত ছাড়ো দিবস এবং নাগাসাকি দিবস এটা কোন দিনে পালন করা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো তোমাদের আগের দিন ক্লাসে হিরোশিমা দিবস কবে পালন করা হয় সেটা পড়ানো হয়েছিল, তোমরা সেটা আগের দিনের এটা অ্যান্সার জানাবে কমেন্টে, তাহলে তোমাদের আরও প্র্যাকটিস হয়ে যাবে। তো এখানে বলা হচ্ছে ভারত ছাড়ো দিবস এবং নাগাসাকি দিবস। তো ভারত ছাড়ো দিবস এবং নাগাসাকি দিবস এই দুটো দিনই পালন করা হয় হচ্ছে 9 আগস্ট তারিখে, অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো 1942 খ্রিস্টাব্দের 8ই আগস্ট কংগ্রেসের কার্যনির্বাহক সমিতি গান্ধীজি ঐতিহাসিক ভারত ছাড়ো প্রস্তাবে আইনগত স্বীকৃতি জানায় এবং সিদ্ধান্ত হয় 9 আগস্ট 1942 খ্রিস্টাব্দে ভোরে আন্দোলন শুরু হবে। আর নাগাসাকি দিবস প্রতি বছর 7ই আগস্ট পালন করা হয়, যা বিশ্ব ইতিহাসে একটি গভীর তাৎপর্য বহন করে। এই দিনটিকে চিহ্নিত করে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি শহর নাগাসাকি একটি পারমাণবিক বোমা দ্বারা বিধ্বস্ত হয়েছিল। এটা 7 আগস্ট হবে না, এটা 9 আগস্ট হবে, এটা একটু কারেক্ট করে নেবে, এটা 7 হবে না, এটা 9 হবে। নেক্সট প্রশ্ন, মণিপুরী নৃত্যশিল্পীদের ব্যবহৃত পোশাককে কি বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আর্ট অ্যান্ড কালচার থেকে এটা প্রশ্ন এসেছে, তো এটা আসতে পারে তোমাদের পরীক্ষায়। তো মণিপুরী নৃত্যশিল্পীরা যে পোশাক ব্যবহার করে সেই পোশাককে বলা হয় হচ্ছে কামিল, অপশান ডি। পরের প্রশ্ন, ব্যারোমিটার কে আবিষ্কার করেন? এটা তোমাদের আগেও পড়ানো হয়েছিল এবং ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ব্যারোমিটার আবিষ্কার করেছিলেন হচ্ছে ইভানজেলিস্টা টরিসেলি, অপশন সি। শুধু টরিসেলি বলেও তোমরা মনে রাখতে পারো। তো টরিসেলি হচ্ছে ব্যারোমিটার আবিষ্কার করেন। নেক্সট প্রশ্ন এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, তো ইন্দিরা গান্ধী রিটার্নস বইটির রচয়িতা কে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ এখানে ইন্দিরা গান্ধীর নাম রয়েছে। তো মনে রাখবে ইন্দিরা গান্ধী রিটার্নস বইটির রচয়িতা হচ্ছে খুশবন্ত সিং, অপশন এ হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের WBPSC ক্লার্কশিপের স্পেশাল জিকে ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।